মেকআপের আগে কি কি স্টেপ নিলে আমার বেস মেকআপটা সারাদিন একদম ফ্ললেস থাকবে, স্কিনে ঘাম হবে না, স্কিনে ক্রিজ করবে না, মেকআপটা ভেসে থাকবে না, অ্যান্ড ফেসের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। কিভাবে? আসলে কি এটা সম্ভব এই গরমে আমাদের বাংলাদেশের ওয়েদারে? হ্যালো আপুরা, আমি মাহি। আজকে কথা বলবো তোমাদের সাথে এই টপিকেই যে আমি কিভাবে মেকআপ করি অ্যান্ড বেস মেকআপের আগে আমি আমার স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করি। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য, আই গেস, বিকজ এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি সব কিছুর অ্যান্সার দেয়ার। তারপর যদি টুকটাক কোনো কিছু মিসিং থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট ডাউন করে দিও অ্যান্ড আমাকে জানিয়ে দিও, তাহলে আমি সেটার উপর আবারও নেক্সট টাইম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন আর তাহলে কথা না বাড়াই, চলো আমরা চলে যাই ডিরেক্ট ভিডিওতে। মেকআপের একদমই ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফেসটা একদম প্রপার ওয়েতে ক্লিন থাকতে হবে। সেই জন্য আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে প্রপারলি ওয়াশ করে নিব। অ্যান্ড ফর দ্যাট আমি আজকে ইউজ করছি রিভিউলির স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশিং ফোম। এটা একদমই ফোম বেসড একটা ফেস ওয়াশ। অ্যান্ড এই তো এটা দেখতে কিছুটা এরকম ফোমি টাইপের, অ্যান্ড খুবই অল্প পরিমাণে ইউজ করলেই কিন্তু এটা হয়ে যায়। আমি আমার ফেসটাকে ওয়াশ করে এসেছি অফ ক্যামেরাতে। স্কিন প্রিপারেশনের সেকেন্ড স্টেপ হচ্ছে এক টুকরা বরফ দিয়ে আমি আমার পুরো ফেসটাতে রাব করে নিব। তো এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? ইয়েস, মেকআপ স্টার্ট করার আগে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই সামারে যদি আস্ক করো, আমি বলবো এক টুকরা বরফ স্কিনে রাব করে নাও, এটাই এনাফ সারাদিন তোমার মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। আর তাছাড়া যাদের স্কিন অনেক বেশি ঘামায়, দেখা যায় যে কিছুক্ষণ পরপর অয়েল প্রডিউস হচ্ছে অথবা প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে, মেকআপটা স্কিনে ঠিক মতো থাকছে না, বা মেকআপটা কিছুক্ষণ পরই ফ্লেকি হয়ে যায় দেখতে অথবা ক্রিজ করে যাচ্ছে, তাদের জন্য অবশ্যই স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি বরফটা আমার স্কিনে খুবই সফট হ্যান্ডে রাব করে নিচ্ছি, খুব বেশি ঘষা মাজা করে রাব করতে যাবে না, পরে দেখা যাবে যে স্কিন জ্বালা পোড়া করবে। সো সুতি একটা কাপড় নিয়ে খুব আস্তে আস্তে বরফটাকে রাব করে নেবে স্কিনের মধ্যে। আইজের নিচে কিন্তু বরফ রাব করলে চোখের ফোলা ভাবটা বা পাফিনেসটা অনেকাংশে কমে আসে। সো তোমরা যারা রাতে কম ঘুমাও আমার মতো অ্যান্ড অনেক বেশি টায়ার্ড থাকো, তারা এই কাজটা করতে পারো। স্কিন প্রিপারেশনের সেকেন্ড স্টেপ তো ফলো করে ফেললাম। এখন আরেকটা স্টেপ যেটা কিনা কোনো আপুদেরই পছন্দের না, কেউ এই কাজটা করতেই চায় না, আমি জানি না কেন। মোস্ট অফ দ্য টাইম আমার কাছে অনেক আপুদের কোয়েশ্চেন থাকে যে আপু টোনারটা কি স্কিপ করা যায় না, টোনারটা কি দিতেই হবে? সো ইয়েস, আমি টোনার নিয়ে এখন কথা বল। টোনার আমাদের স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত অয়েল ফ্রি রাখে এবং আমাদের স্কিনে ঘাম হতে দেয় না, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে যে তুমি যে টোনারই ব্যবহার করো না কেন সেটা যাতে অ্যালকোহল ফ্রি হয়। অ্যালকোহল সমৃদ্ধ টোনারগুলো কিন্তু ইউজ করতে করতে আমাদের স্কিন আস্তে আস্তে অনেক বেশি শুষ্ক হয়ে যেতে থাকে, এতে করে আমাদের স্কিনে পিম্পল আসার সমস্যাটা অনেক বেড়ে যায়। তো আমি আজকে যে টোনারটা ব্যবহার করবো এটা 100% অ্যালকোহল ফ্রি, অ্যান্ড এটা আমার খুবই পছন্দের একটা টোনার, রিভিউলির রোজ ওয়াটার উইথ উইচ হ্যাজেল এক্সট্র্যাক্ট। অ্যান্ড এটা কিন্তু দেখতেই পারছো তোমরা একদমই অ্যালকোহল ফ্রি। সো টোনার ইউজ করে ফেললাম। এখন মেকআপের আগে আমাদের স্কিন প্রিপারেশনের স্টেপ নাম্বার 4, যেটা হচ্ছে এই সামারে আমরা সবাই অ্যাভয়েড করলেই বাঁচি, বাট স্টিল এটা কিন্তু আমাদের স্কিনের রেগুলার ইউজ করা মাস্ট। গরম, বর্ষাকাল, শীতকাল যাই হোক না কেন, স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা থেকে কখনোই বিরত থাকবা না। ময়শ্চারাইজারের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যারা একটু ড্রাই স্কিনের আপুর আছো তারা একটু থিক ময়শ্চারাইজার ইউজ করার ট্রাই করবে, যেটা কিনা স্কিনটাকে অনেক বেশিক্ষণ পর্যন্ত নারিশড রাখবে। বাট যারা অয়েলি স্কিনের আপুরা আছো তারা ট্রাই করবে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করার, যেটা স্কিনটাকে ম্যাট রাখবে, তার পাশাপাশি হাইড্রেশনও দিতে সাহায্য করবে। সো আমার কাছে সিম্পলের এই ময়শ্চারাইজারটা বেশ ভালোই লাগে। এটা সিম্পলের লাইট ময়শ্চারাইজার অ্যান্ড এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো। এটার যে রিচ ময়শ্চারাইজারটা আছে ওইটা আবার ড্রাই স্কিনের জন্য ভালো। সো যারা ড্রাই স্কিনের আপুরা আছে তারা চাইলে ট্রাই আউট করতে পারো। রাতের বেলা ময়শ্চারাইজার যেভাবে আমরা একটু বেশি করে অ্যাপ্লাই করি মেকআপের আগে, কখনোই কিন্তু সেইভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত না। আমি জাস্ট এতটুকু ময়শ্চারাইজার নিয়েছি, এটাই আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। আগে আমি আমার চিকসে অ্যাপ্লাই করে নিব যতটুকু প্রয়োজন।
অ্যান্ড স্মাইল লাইন এরিয়াগুলোতে ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। অনেক আপুরাই আস্ক করো আপু স্মাইল লাইন কেন ক্র্যাক করে, মানে হাসলে কেন ফেটে যায় মেকআপ। সো তোমরা কিন্তু ভালো করে ময়শ্চারাইজ করো না বা স্কিনে ময়শ্চারাইজার না দিয়ে কিন্তু যখনই আমরা বেস মেকআপ করি তখনই কিন্তু দেখা যায় যে স্মাইল লাইনটা হাসলেই ক্র্যাক করে। সো এই এরিয়াগুলোতে ভালো করে ময়শ্চারাইজার ইউজ করে নিবে, এতে করে তোমার মেকআপটা ফেটে যাবে না বা ক্র্যাক করবে না স্মাইল লাইন বা আইজের এরিয়াতে। অ্যাজ অলওয়েজ আমি আমার আই মেকআপটা আগেই করি, তো আজকেও তার ব্যতিক্রম কিছু করিনি। আমি আই মেকআপটা আগে করে ফেলেছি বিকজ বেজের আগে আমি আই মেকআপটা কমপ্লিট করতে পছন্দ করি, এতে করে বেজের উপরে হাত দিয়ে আই মেকআপ করা লাগে না অ্যান্ড আমি খুব একটা পছন্দও করি না। সো ইয়া, আমি আজকে আই মেকআপটা তোমাদের সামনে দেখালাম না, এটা খুবই সিম্পল একটা আই লুক। সো আমি আমার বেজ মেকআপে চলে যাচ্ছি। বেজ মেকআপের ফার্স্ট স্টেপ অবশ্যই একটা প্রাইমার, অ্যান্ড সেটার জন্য আমি আজকে ইউজ করছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস বেস প্রাইমারটা, যেটা কিনা অল টাইপ স্কিনে স্যুট করে। প্রাইমার আমাদের স্কিন এবং ফাউন্ডেশনের মাঝে একটা লেয়ার সৃষ্টি করে, যার কারণে কিন্তু ফাউন্ডেশনটা ডিরেক্টলি আমাদের পোরসের ভিতরে ঢুকতে পারে না। আর যখনই ফাউন্ডেশন আমাদের পোরসের ভিতরে যাওয়া স্টার্ট করে আস্তে আস্তে কিন্তু আমাদের পোরসগুলো বড় হয়ে যেতে থাকে। তাছাড়া আমাদের স্কিনে অনেক বেশি ব্রণের সমস্যাটাও কিন্তু বেড়ে যায়। ফাউন্ডেশন অনেক সময় কালো হয়ে যায় বা অক্সিডাইজ হয়ে যায়, এটার মধ্যে কিন্তু আরেকটা বড় কারণ প্রাইমার ব্যবহার না করা। প্রাইমার ব্যবহার না করলে আমাদের স্কিনের যে অয়েলটা থাকে অ্যান্ড ফাউন্ডেশনে যে কেমিক্যাল বা অয়েলগুলো থাকে সেগুলো একসাথে মিক্সড হয়ে একটা অক্সিডাইজেশন ক্রিয়েট করে বা স্কিনের মধ্যে এটা হয়তো স্যুট করতে পারে না, যার কারণে কিছুক্ষণ পর স্কিন কিন্তু কালো হতে থাকে। তাছাড়া প্রাইমার ব্যবহার না করলে কখনোই আমাদের স্কিনটা স্মুথ হয় না। প্রাইমারের কাজ আমাদের পোরসগুলোকে ব্লার করে দেওয়া, অর্থাৎ পোরসের ভিতরে গিয়ে পোরসগুলোকে মিনিমাইজ করে রাখা। অনেক সময় দেখা যায় আমাদের নাকের উপরে বা বিভিন্ন জায়গায় যে পোরসগুলো থাকে এগুলো অনেক বেশি ভিজিবল হয়ে থাকে ফাউন্ডেশনের পরে। আমরা যদি একটা ভালো সিলিকন বেসড প্রাইমার ব্যবহার করে নিই, এতে করে কিন্তু আমাদের পোরসগুলো ব্লার হয়ে যাবে অ্যান্ড আমাদের বেস মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে, পোরসগুলো ভিজিবল হবে না। ফাউন্ডেশনের আগে কখনোই প্রাইমারটাকে স্কিপ করবে না। আর তাছাড়া প্রাইমার ইউজের ক্ষেত্রে তোমাদের যারা অয়েলি স্কিনে এবং কম্বিনেশন স্কিনের আপুরা আছো তারা চেষ্টা করবে একটা সিলিকন বেসড প্রাইমার ব্যবহার করার, যেটা কিনা একটু ম্যাটিফাইং একটা ইফেক্ট দেয় ফেসের মধ্যে অ্যান্ড ফেসটাকে অয়েল ফ্রি রাখে। তাছাড়া যারা ড্রাই স্কিনের আপুরা আছো তাদেরকে আমি বলবো একটা হাইড্রেটিং প্রাইমার ব্যবহার করতে বা একটা জেল বেসড প্রাইমার ব্যবহার করতে, যেটা স্কিনকে ড্রাই হতে দিবে না, এক্সট্রা একটা ময়েশ্চার দিবে অ্যান্ড স্কিনটাকে হাইড্রেটেড রাখবে। প্রাইমার ইউজের সময় সবসময় খেয়াল রাখবে অল্প পরিমাণে প্রাইমার ইউজ করা, লাইক একদমই একটা ডট এতটুকু প্রাইমার কিন্তু ফুল স্কিনের জন্য যথেষ্ট। সো প্রাইমারটাকে আমি আগেই ডিরেক্ট আমার স্কিনে অ্যাপ্লাই করব না, আমার 3টা আঙুলে আগে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন আমার যে জায়গাগুলোতে পোরসের প্রবলেম আছে বা যে জায়গাগুলোতে আমার মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্ট করে না, দেখা যায় যে ক্রিজ করে বা অয়েল বেশি বের হয়ে যায় স্কিন থেকে, ওই প্লেসগুলোতে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। ফুল ফেসে কিন্তু প্রাইমারের প্রয়োজন পড়ে না। তুমি বলতে পারো যে টি জোন এরিয়াতে ভালো করে প্রাইমার ইউজ করলেই এনাফ। সো প্রাইমার ইউজ করে নিলাম, এখন আমি ডিরেক্ট চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশন পারচেজের ক্ষেত্রে যে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের আপুরা আছো তারা চেষ্টা করবে এমন একটা ফাউন্ডেশন পারচেজ করার যেটা কিনা একদম ম্যাট অ্যান্ড অলসো অয়েল ফ্রি। আর যাদের ড্রাই স্কিন তারা চেষ্টা করবে ডিউই লিকুইডি একটা ফাউন্ডেশন ব্যবহার করার, যেটা তোমার স্কিনটাকে অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেটেড রাখবে। সো ড্রাই স্কিনের মেকআপের ক্ষেত্রে সবসময় স্কিনটাকে হাইড্রেশন দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড যারা অয়েলি টু কম্বিনেশন স্কিনের আছো তারা সবসময় চেষ্টা করবে স্কিনটাকে কীভাবে ম্যাট রাখা যায় অ্যান্ড অয়েল ফ্রি রাখা যায় এমন কিছু প্রোডাক্ট ইউজ করার। আমি আজকে যে ফাউন্ডেশনটা ব্যবহার করব এটা অল টাইপ স্কিনেই স্যুট করে অ্যান্ড এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস বেস ফাউন্ডেশন অ্যান্ড এটার শেড হচ্ছে ন্যাচারাল। ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু এক ড্রপ ফাউন্ডেশন আগে নিয়ে নিবে, দেন এক সাইড দিয়ে ব্লেন্ড করতে করতে আরেক সাইডে আসবে। ফাউন্ডেশনটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে বেশি পছন্দ করি, সো অনেকে পছন্দ করো বিউটি স্পঞ্জ, বাট ব্রাশ দিয়ে বেস করার অভ্যাস করাটাই বেটার, বিকজ ব্রাশ দিয়ে যখন তুমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করো এটা অনেক বেশি লং লাস্টিং হয় অ্যান্ড ব্লেন্ডিংটা খুব ভালো করে হয়, ফেসের সব জায়গায় ফাউন্ডেশনটা খুব সুন্দর করে স্প্রেড হয়
অ্যান্ড বেস মেকআপটা সহজে নষ্ট হতে চায় না, সো আমি প্রেফার করি ব্রাশ। অ্যান্ড অবশ্যই একটা ভালো ব্রাশ ইউজ করার ট্রাই করবে ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য। এখন অবশ্যই একটা কনসিলার ইউজ করে নিব, অ্যান্ড সেই জন্য আমি আজকে ইউজ করছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কনসিলারটা। এটার শেড হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। হাইলাইটিং কনসিলারটা একটু কম ব্যবহার করাই বেটার, সো আমি যতটুকু নিলাম এতটুকু এনাফ। এটাকে বেশি কনসিলার ব্যবহার করলে আমাদের বেস মেকআপ দেখতেও ভালো লাগে না, তাছাড়া কিছুক্ষণ পরই কিন্তু আন্ডার আইজ ক্রিজ করে যায় অ্যান্ড মেকআপটা অনেক বেশি কেকি লাগে। সো কনসিলার সবসময় অল্প পরিমাণে ব্যবহার করার ট্রাই করবে। অনেকেই কিন্তু কনসিলার অনেক বেশি পরিমাণে ইউজ করো, সো এই কাজটা একদমই করবে না। কনসিলার দিয়ে একদমই ওয়েট করবে না, সাথে সাথেই চেষ্টা করবে কনসিলারটাকে সেট করার একটা লুজ পাউডারের সাহায্যে। কখনোই কনসিলারকে কম্প্যাক্ট দিয়ে সেট করার চেষ্টা করবে না, এতে করে কনসিলার অনেক বেশি ক্রিজ করে। তো আমি আজকে W7-এর এই বানানা ড্রিম লুজ পাউডারটা ব্যবহার করে নিচ্ছি আমার যে জায়গাগুলোতে আমি কনসিলার ব্যবহার করেছি, আর যে জায়গাগুলোতে আমার প্রচণ্ড ঘাম হয় সেই জায়গাগুলোতে শুধুমাত্র আমি এই লুজ পাউডারটা ব্যবহার করব। লুজ পাউডারের ক্ষেত্রেও একইভাবে কিন্তু অল্প প্রোডাক্ট ব্যবহার করে তোমার সেটিংয়ের কাজটা করে নেবে। যত অল্প করে তুমি লুজ পাউডার ব্যবহার করবে তোমার বেস মেকআপটা অত বেশি ফ্ললেস লাগবে। অ্যান্ড এটা খুব বেশিক্ষণ তুমি আন্ডার আইজের নিচে রাখবে না, জাস্ট 1 মিনিটের মধ্যে এটাকে ঝেড়ে ফেলে দিলেই কিন্তু হয়ে যায়। অনেক বেশিক্ষণ পর্যন্ত লুজ পাউডার ফেসে রাখবে না, এতে করে কিন্তু আমাদের স্কিনটা দেখতে কেকি লাগে কিছুক্ষণ পরে। অ্যান্ড যে জায়গাগুলোতে লুজ পাউডার অনেক বেশি সময় ধরে রেখে দেওয়া হয় ওই জায়গাগুলো কেমন যেন একটা হোয়াইট ক্যাস্ট হয়ে থাকে, দেখতে ভালো লাগে না। কিছুক্ষণ পরেই মেকআপটা দেখলে মনে হয় যে সব কিছু ভেসে আছে। এখন আমি যেটা করব ডিরেক্টলি চলে যাব আমার কম্প্যাক্ট পাউডারে। ফাউন্ডেশনের বেসটাকে আরেকটু ফ্ললেস করতে অ্যান্ড ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করার জন্য, ফাউন্ডেশনের কভারেজটা আরও বেশি ফ্ললেস দেখানোর জন্যই কিন্তু আমরা কম্প্যাক্টটা ইউজ করি। তাছাড়া ফুল ফেসের ফাউন্ডেশনটা যাতে অনেক বেশি লং লাস্টিং হয় সেজন্য কিন্তু এটাকে সেট করতে পাউডারের অবশ্যই প্রয়োজন আছে। সো আমি আজকে ব্যবহার করব অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই কম্প্যাক্ট পাউডারটা। কম্প্যাক্ট পাউডার ব্যবহার করলে আমাদের স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যায় না, মেকআপটা একদম ম্যাট হয়ে যাবে। এখন যেহেতু দেখতেই পাচ্ছ আমার স্কিনে কিন্তু হালকা একটা গ্লো ছিল ফাউন্ডেশনের, এটা আর থাকবে না যখন আমি কম্প্যাক্ট ইউজ করব। তোমরা চাইলে কম্প্যাক্টটা একটা স্পঞ্জের সাহায্যে ইউজ করতে পারো, বাট আমি একটা ব্রাশ দিয়ে হালকা করে ইউজ করে এটাকে ডাস্ট অফ করে দিব। আমার ফেসে বেকিং সেটিং এভরিথিং ইজ ডান, বেস মেকআপ অলমোস্ট ডান। আমি এখন যেটা করব সেটা হচ্ছে ব্রনজিং। এটা একটা কন্ট্রোর প্যালেট, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের একটা কন্ট্রোর প্লাস হাইলাইটার প্যালেট। এটা দিয়ে আমি আজকে আমার ব্রনজিংটা করব। ব্রনজিং ডান। এখন আমি ব্লাশের জন্য অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই ব্লাশ প্যালেটটা ব্যবহার করে নিচ্ছি। এটা খুবই সুন্দর একটা কিউট পিচ্চি একটা ব্লাশ প্যালেট। আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই লিকুইড লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি আমার লিপসে। মেকআপের লাস্ট পার্ট হচ্ছে অবশ্যই ভালো একটা সেটিং স্প্রে ব্যবহার করে নেবে। অ্যান্ড আমি ইউজ করছি W7-এর এই সেটিং স্প্রেটা। এটা খুবই পছন্দের একটা সেটিং স্প্রে আমার। এটা একদম ম্যাটিফাইং একটা সেটিং স্প্রে, আর এটা একদমই রিজনেবল একটা প্রাইসে তোমরা পাবা। অবশ্যই একটা সেটিং স্প্রে ইউজ করা ট্রাই করবে, বিকজ সেটিং স্প্রে কিন্তু আমাদের ফেসের যত ধরনের পাউডার প্রোডাক্ট আছে সব কিছুকে আমাদের ফেসের মধ্যে একদম সুন্দর করে লক করে দেয়। অ্যান্ড সব পাউডার যাতে ফেড না হয়ে যায়, মেকআপটা যাতে খুব লং লাস্টিং অ্যান্ড খুব ফ্ললেস থাকে স্কিনে, সেটাও কিন্তু মেক শিওর করে আমাদের সেটিং স্প্রে। সো এক কথায় আমাদের মেকআপটাকে পুরোপুরিভাবে লক করে। তো এটা এখন আমি ইউজ করে নিচ্ছি। সো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি সব ইনফরমেশন দেওয়ার তোমাদেরকে, অ্যান্ড আমি কিভাবে আমার বেস মেকআপটা করি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে অ্যান্ড ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অ্যান্ড হেল্পফুল হয়, অবশ্যই আমার এই ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অ্যাটলিস্ট
অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, যাতে করে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে নোটিফাইড হয়ে যাও। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।